আজকের টপিক থেকে তোমাদের এসএসসি পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা 100%। সিকিউ বলো, এমসিকিউ বলো কিংবা এসকিউ বলো, যেই টপিকে তুমি বলো না কেন, এখান থেকে প্রশ্ন তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি তোমাদের মাহিন ভাইয়া চলে এসেছি আমাদের র্যাপিড রিভিশন ক্লাসে। এই র্যাপিড রিভিশন ক্লাস সম্পর্কে তোমরা সবাই জানো, আমরা ফিজিক্সের 15টি গুরুত্বপূর্ণ টপিক খুব সুন্দর করে দেখিয়ে দিব, যেখান থেকে তোমাদের পরীক্ষায় অবশ্যই প্রশ্ন আসবে। আজকে আমাদের প্রথম টপিক 1 নম্বর টপিক, যেখানে আমরা ভৌত জগৎ এবং পরিমাপ থেকে পরিমাপের যাবতীয় যন্ত্রপাতি সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ ছোট্ট করে যেই টপিক থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে সেগুলো আমরা এক নজরে দেখে ফেলবো। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করে ফেলি। প্রথমে আমরা দেখে নেব এই টপিকে আমাদের কোন কোন সূত্রগুলো কাজে লাগাতে হবে। যে সূত্র ব্যবহার করে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব, সবগুলো কিন্তু এখানে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। তাহলে চলো আমরা শুরু করি। ওকে, কি বলেছে দেখো, বলেছে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেলের পাঠ পাওয়া গিয়েছে 9.96 সেন্টিমিটার এবং ভার্নিয়ার সমপাতন হচ্ছে 8। যন্ত্রটির প্রধান স্কেলের 19 দাগ ভার্নিয়ার স্কেলের 20 দাগের সমান হয়ে যায়। তাহলে একটা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোন একটা বস্তুর দৈর্ঘ্য তুমি পরিমাপ করছো, সেখানকার সব ইনফরমেশন গুলো দেয়া আছে। আমার এখন কি করতে হবে, আমার এখন এই প্রশ্নগুলো সলভ করতে হবে। তাহলে চলো আমরা শুরু করে ফেলি। ওকে, আরেকবার পড়ি। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেলের পাঠ পাওয়া যায় 9.96 সেন্টিমিটার, ভার্নিয়ার সমপাতন ছিল 8 এবং যন্ত্রটির 19 দাগ ভার্নিয়ার স্কেলের 20 দাগের সমান। তো এখন প্রশ্ন বলেছে ভার্নিয়ার ধ্রুবকের মান কত। আমরা কি দেখে নিই কি কি দেয়া আছে। প্রধান স্কেলের পাঠ দেয়া আছে, তাহলে এটা আমাদের কিসের মান, এটা আমাদের এম এর মান দেয়া আছে। তারপর ভার্নিয়ার সমপাতন দেয়া আছে, ভি দেয়া আছে, আর বলেছে ভার্নিয়ার স্কেলের 20 দাগের সমান, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের দাগ সংখ্যা কয়টা, 20টা। এটা আমার কিসের মান, এটা হচ্ছে আমাদের এন এর মান। এখন আমাদের ভার্নিয়ার ধ্রুবক বের করতে হবে। ভার্নিয়ার ধ্রুবক বের করা তো একেবারেই সহজ, চলো করে ফেলি। তাহলে ছোট্ট বাচ্চারা, ভার্নিয়ার ধ্রুবকের সূত্র কি? ভার্নিয়ার ধ্রুবকের সূত্র আমরা সবাই জানি যে ভিসি ইজ ইকাল টু এস বাই এন। এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান প্রশ্নে দেয়া না থাকলে আমরা 1 মিলিমিটার ধরে নিই। তাহলে আমাদের এই এস এর মান কত হবে, এই এস এর মান হবে 1 মিলিমিটার। আর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 20। তাহলে এখান থেকে ভার্নিয়ার ধ্রুবকটা আমরা পেয়ে যাব 1/20। কত আসে এটা, 0.05। 0.05 এত মিলিমিটার, অর্থাৎ ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.05 মিলিমিটার। তুমি চাইলে মিটারও কনভার্ট করতে পারো, মিলিমিটারও রাখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে হয়ে গেল ভার্নিয়ার ধ্রুবকের মান 0.05 মিলিমিটার। কি সুন্দর। পরের প্রশ্নে যাই। বলেছে ভার্নিয়ার পাঠ কত। ভার্নিয়ার পাঠ কোনটা জানো, ওই যে আমরা এল এর সূত্র ব্যবহার করি, এম প্লাস ভি ইন্টু ভিসি। এই ভি ইন্টু ভিসিকেই বলা হয় ভার্নিয়ার পাঠ। ঠিক আছে, ভি ইন্টু ভিসিকেই বলা হয় ভার্নিয়ার পাঠ। চলো আমরা বের করে ফেলি। তাহলে ভার্নিয়ার পাঠ, প্রধান স্কেলের পাঠ ওটা হচ্ছে এম, আর ভার্নিয়ার পাঠকে আমরা ভি প্রাইম দিয়ে প্রকাশ করি। আমরা ভি প্রাইম দিয়ে প্রকাশ করি, এটা সমান হয় ভি ইন্টু ভিসি। তাহলে ভি এর মান কত, ভার্নিয়ার সমপাতনের মান হচ্ছে 8, আর ভিসির মান কত, ভিসির মান আমরা এখানেই পেয়ে গিয়েছি 0.05 মিলিমিটার। 0.05 এর মাধ্যমে আমরা কি পেয়ে যাব, এর মাধ্যমে আমরা ভার্নিয়ার পাঠটা পেয়ে যাব। ভার্নিয়ার পাঠের মান 0.4। 0.4 এত মিলিমিটার। শেষ। তাহলে ভার্নিয়ার পাঠের মান কত, ভার্নিয়ার পাঠের মান 0.04 মিলিমিটার। আশা করছি আমরা ক্লিয়ার, কারো কোনো প্রবলেম হওয়ার একদমই কথা না, একেবারে সহজ এগুলো। পরের প্রশ্ন বলেছে বস্তুটির দৈর্ঘ্য কত। বস্তুটির দৈর্ঘ্য সবকিছু তোমাকে দেয়া আছে,
এই যে এম এর মান দেয়া আছে, ভি এর মান দেয়া আছে, ভিসির মান আমরা বের করেছি। চলো বের করে ফেলি। তাহলে বস্তুর দৈর্ঘ্য এল সমান হবে এম প্লাস ভি ইন্টু ভিসি। সব কিছু আমাদের জানা আছে। তাহলে এম এর মান কত? এম এর মান দেয়া আছে 9.96 সেন্টিমিটার। 9.96 সেন্টিমিটার। ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 8। বাচ্চারা দেখো, ভিসির মান যেটা আমরা বের করেছি এটা আছে মিলিমিটারে, ভিসির মান আছে মিলিমিটারে, আমাদের করতে হবে সেন্টিমিটার। হয় তুমি সবগুলোকে মিলিমিটারে কনভার্ট করো অথবা সেন্টিমিটারে কনভার্ট করো। তাহলে দেখো আমার এখানে ভিসির মানটা দেয়া আছে, মানে আমরা বের করেছি 0.05 মিলিমিটার। এখন মিলিমিটার হচ্ছে ছোট, সেন্টিমিটার হচ্ছে বড়। তাহলে কি করব? একে 10 দিয়ে ভাগ করে দিব। 10 দিয়ে ভাগ করলে আমরা সেন্টিমিটারটা পেয়ে যাব। তাহলে 0.005 সেন্টিমিটার। এটা এখন এখানে বসাই দাও, তাহলে কাজ শেষ। 0.005 আমরা দৈর্ঘ্য পেয়ে যাব। খুবই সুন্দর, চলে এসেছে 10 সেন্টিমিটার। তাহলে এই বস্তুর দৈর্ঘ্য কত? এই বস্তুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তাহলে দেখো, স্লাইড ক্যালিপার্স থেকে কিন্তু এর বাহিরে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই। এই 3টা প্রশ্ন করলেই তোমাদের যেখান থেকেই প্রশ্ন দিক না কেন এর বাহিরে দেবে না, এর ভেতরেই প্রশ্ন আসবে। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার। চলো আমরা এরপরে যাই। এরপরে বলেছে একটি স্ক্রু গজের স্ক্রুকে এক পাক ঘোরালে 0.5 মিলিমিটার সরে যায়। তাহলে একটি স্ক্রু গজের স্ক্রুকে এক পাক যদি তুমি ঘোরাও তাহলে 0.5 মিলিমিটার সরে যায়, এবং তখন বৃত্তাকার স্কেলের 50 নম্বর দাগ রৈখিক স্কেলের দাগের সাথে মিলে যায়। একটি তারের ব্যাস নির্ণয় করতে রৈখিক স্কেলের পাঠ পাওয়া যায় এটা, আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা পাওয়া যায় এই 5 এটা। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। উদ্দীপকটা আশা করছি আমরা বুঝতে পেরেছি। এখন দেখো কি বলেছে প্রথম প্রশ্নে, বলেছে পিচের মান কত। পিচ কি জিনিস বলো তো? একটি স্ক্রু গজের স্ক্রু কিংবা র্যাচেটকে যদি একবার ঘোরাই তাহলে রৈখিক স্কেলটা যতটুকু সামনে চলে যায় তাকেই আমরা বলি পিচ। তাহলে এই যে একবার ঘোরানোর ফলে 0.5 মিলিমিটার সরে গিয়েছে, তাহলে পিচের মান কত হবে? পিচের মান কিন্তু ওটাই হবে। ঠিক আছে, তাহলে আমাদের পিচের মান পি, এটা সমান হবে 0.5 মিলিমিটার। 0.5 মিলিমিটার, এটা আমাদের উত্তর। এইরকম প্রশ্ন যদি কখনো চলে আসে আগে একটু পিচের সংজ্ঞাটা লিখবা, সংজ্ঞা লেখার পর তারপর উত্তর লিখে দিবা। ঠিক আছে, এটা কিন্তু এক লাইনের উত্তর। ওকে, এরপর বলেছে ন্যূনাঙ্ক কত। আমরা একটু পড়ি কি বলেছে। একটি স্ক্রু গজের স্ক্রুকে এক পাক ঘোরালে 0.5 মিলিমিটার সরে যায়, পিচের মান আমরা অলরেডি পেয়েছি। আর বৃত্তাকার স্কেলের 50 নম্বর দাগ রৈখিক স্কেলের দাগের সাথে মিলে যায়। তাহলে বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা কত? 50। তাহলে দেখো আমাদের এখানে পিচের মান দেয়া আছে, 0.5 মিলিমিটার, আর বৃত্তাকার স্কেলের এই টোটাল ডিভিশনটা দেয়া আছে 50। তাহলে এখান থেকেই কিন্তু আমরা সুন্দর করে কিসের মান পেয়ে যাব? ন্যূনাঙ্কের মানটা পেয়ে যাব। তাহলে চলো করে ফেলি। তাহলে ন্যূনাঙ্ক কত হবে? ন্যূনাঙ্ক আমরা এখান থেকেই পেয়ে যাব। ন্যূনাঙ্ক এলসি সমান হচ্ছে পি বাই এন। পি বাই এন। তাহলে পিচ কত? এখানে পিচের মানটা হচ্ছে 0.5 আর এন এর মানটা হচ্ছে 50। বসিয়ে দাও। তাহলে পি এর মানটা হচ্ছে 0.5, এন এর মান হচ্ছে 50। তাহলে 0.5 বাই 50 কত আসে? 0.01। তাহলে আমাদের এলসির মানটা চলে এসেছে 0.01 মিলিমিটার। এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে ন্যূনাঙ্কের মান কত? ন্যূনাঙ্কের মান 0.01 মিলিমিটার। কত সহজ। চলো দেখা যাক এরপরে কি আছে। বলেছে তারের প্রস্থচ্ছেদ নির্ণয় করতে হবে। তারের প্রস্থচ্ছেদ, তো প্রস্থচ্ছেদ বের করতে চাইলে আমার কি লাগবে? আমার সুন্দর করে আগে ব্যাসের মান
আরো স্পেসিফিক্যালি ব্যাসার্ধের মানটা লাগবে। তো চলো আমরা ব্যাসার্ধের মানটা বের করে ফেলি। ব্যাসার্ধের মান বের করার কি ব্যাপার তোমাদের জন্য? একদমই না। তো প্রথমে আমরা বের করব ব্যাস। এই ব্যাস ডি সমান কি হবে? ডি সমান হবে এল প্লাস সি ইন্টু এলসি। তো কি বলেছে? আমার এখানে প্রথমে পিচের মানটা আমরা পেয়ে গেছি 0.5 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের দাগ পেয়েছি 50। তারপর নিচে বলেছে যে ব্যাস নির্ণয় করতে গিয়ে রৈখিক স্কেল পাঠ পাওয়া যায় 5.5 মিলিমিটার এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা পাওয়া যায় কত? 5। ঠিক আছে, এটা ছিল যন্ত্রের ইনস্ট্রাকশন বা ইনফরমেশন, এটা হচ্ছে বস্তুরটা। তাহলে বস্তুর ক্ষেত্রে রৈখিক স্কেল পাঠ এটা কত? এটা হচ্ছে আমার এল 5.5 মিলিমিটার। তারপর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা এটা কি? সি এর মান না? এটা হবে সি এর মান। চলো এগুলো বসিয়ে দিলেই উত্তর। তাহলে এল এর মান কত? এল এর মান হচ্ছে 5.5। সি এর মান কত? সি এর মান হচ্ছে এখানে 5। আর এলসি এর মান আমরা এখনই বের করলাম 0.01। 0.01 বের করে ফেল। 5.5 প্লাস 5 ইন্টু 0.01 5.55। ওকে, তাহলে এটা আসবে 5.55 মিলিমিটার। তাহলে আমার ব্যাসের মান কত বের হয়েছে বাচ্চারা? ব্যাসের মান বের হয়েছে 5.55 মিলিমিটার। এখন প্রস্থচ্ছেদ চেয়েছে। প্রস্থচ্ছেদ বের করা তো কোনো ব্যাপার না, প্রস্থচ্ছেদ বের করা কোনো ব্যাপারই না। তাহলে প্রস্থচ্ছেদের সূত্র কি বলো? প্রস্থচ্ছেদের সূত্র কি? প্রস্থচ্ছেদ আমরা সবাই জানি এ সমান হবে পাই আর স্কয়ার। এটা হচ্ছে আমাদের একটা বৃত্তের প্রস্থচ্ছেদের সূত্র। এখন আমরা কি করব? আমরা সুন্দর করে এটা মানটা বের করে ফেলবো। তো আর কি হবে? আর হবে ব্যাসের অর্ধেক। তো ব্যাস ছিল 5.55, তাকে জাস্ট 2 দিয়ে ভাগ করে দেব, তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, তাহলে পাই ইন্টু 5.55 তার উপর স্কোয়ার, এটা আসে 96.77 96.77 মিলিমিটার স্কোয়ার। শেষ। এটাই হচ্ছে আমার তারের প্রস্থচ্ছেদ। এটাই হচ্ছে তারের প্রস্থচ্ছেদ। আশা করছি ক্লিয়ার, কারো কোনো প্রবলেম হওয়ার কোনোই কথা না। এবার আমরা চলো পরেরটাতে যাব। এবার আগের উদ্দীপক দুটাকে মিলিয়েই একটা নতুন উদ্দীপক করা হয়েছে, আমরা চলো একটু পড়ি। আগের উদ্দীপকগুলোই সবকিছু। প্রথম প্রশ্ন বলেছে দৃশ্যকল্প 1 ও 2 এর মধ্যে কোন যন্ত্রটি অধিকতর সূক্ষ্ম পরিমাপে সহায়ক? আমরা এই অধিকতর সূক্ষ্ম পরিমাপ এটা বের করি কিভাবে, কিংবা আমরা ডিটারমাইন করি কিভাবে? এটা কিন্তু এলসি এবং ভিসির সাহায্যে বের করা যায়। এলসি মানে কি? এলসি মানে লঘিষ্ঠ গড়ন, আর ভিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। কোনো একটা যন্ত্রের ভার্নিয়ার ধ্রুবক কিংবা লঘিষ্ঠ গড়ন যত হবে, আমরা ওই যন্ত্রের সাহায্যে তত ঘর পর্যন্ত সূক্ষ্ম পরিমাপ করতে পারবো। চলো আমরা একটু এখান থেকে আলোচনা করি। আমাদের সবগুলো মান তো বের করাই আছে, আমাদের সবগুলো মান বের করাই আছে। তাহলে এখানে এখানে আমাদের ভিসির মানটা কত? ভিসির মান আমরা পেয়েছি 0.05 মিলিমিটার। এটার বাংলা অর্থ কি? অর্থাৎ দেখো, অতএব যন্ত্রটি দ্বারা 0.05 মিলিমিটার পর্যন্ত সূক্ষ্মভাবে পরিমাপ করা সম্ভব। সূক্ষ্মভাবে পরিমাপ সম্ভব। ওকে, তাহলে ভিসির মান যত, আমরা ওই ভার্নিয়ার স্কেলের সাহায্যে তত সূক্ষ্ম পর্যন্ত পরিমাপ করতে পারবো। এবার ঠিক সেম ভাবে আমরা কি করতে পারি? আমরা সেম ভাবে এখন এলসির মানের সাহায্যে এই কাজটা করতে পারি। এলসির মানটাও তো আমরা অলরেডি পেয়েছি। লেখো আবার আমার এখানে এলসির মানটা কত? আমার এলসির মানটা 0.01 মিলিমিটার। এটার বাংলা অর্থ কি? এটার বাংলা অর্থ আমরা এখান থেকে পেয়ে যাব।
এই যে এখান থেকে পেয়ে যাব। তাহলে বলো ছোট্ট বাচ্চারা, এলসির মান যেহেতু 0.01, এর অর্থ কি? এর অর্থ আমরা এই যন্ত্রের সাহায্যে 0.01 পর্যন্ত সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারবো, তাই না? এই যন্ত্রের সাহায্যে আমরা 0.01 মিলিমিটার পর্যন্ত সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারবো। দেখো, আমরা ভার্নিয়ার স্কেলের সাহায্যে 0.05 মিলিমিটার পর্যন্ত পরিমাপ করতে পারছি নির্ভুলভাবে, আর অন্যদিকে আমরা এই স্ক্রু গজের সাহায্যে 0.01 মিলিমিটার পর্যন্ত সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারছি। তাহলে আমাকে বলো কোনটার সাহায্যে অধিকতর সূক্ষ্ম পরিমাপ করতে পারবে? নিজেরাই বুঝতে পারছো, নিজেরাই বুঝতে পারছো। আমরা চলো লিখে ফেলি যে লেখো, যেহেতু এলসি ইজ লেস দ্যান ভিসি, তাই স্ক্রু গজের সাহায্যে অধিকতর সূক্ষ্ম পরিমাপ সম্ভব। স্ক্রু গজের সাহায্যে অধিকতর সূক্ষ্ম পরিমাপ সম্ভব। অধিকতর সূক্ষ্ম পরিমাপ সম্ভব। ওকে, শেষ। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বোর্ড পরীক্ষায় আসে, আশা করছি তোমরা আসলে পারবা। এটা মোটামুটি একটা কমন ব্যাপার যে আমরা স্ক্রু গজের সাহায্যে অধিকতর সূক্ষ্ম পরিমাপ করতে পারি, আর ভার্নিয়ার স্কেলের সাহায্যে তার থেকে একটু কম সূক্ষ্ম পরিমাপ করতে পারি। ঠিক আছে, ওকে চলো। এবার কি বলেছে? দৃশ্যকল্প একের বস্তুটি, এই দৃশ্যকল্প একের বস্তুটি যদি একটা ঘনক হয় এবং দৃশ্যকল্প 2 এর সমান ব্যাস বিশিষ্ট একটা গোলক যদি ঘনকে রাখা হয়, তাহলে আমার অনধিকৃত অংশের আয়তন কত? কিসের আয়তন? অনধিকৃত অংশের আয়তন কত? সহজভাবে বুঝিয়ে দিই চল। মনে করো দৃশ্যকল্প 1 যেটা আছে, ওখানে আমরা যেই দৈর্ঘ্যটা পেয়েছি ওই দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য বিশিষ্ট একটা ঘনক নিয়েছি। দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য সম্ভবত 10 সেন্টিমিটার ছিল। তাহলে আমি এমন একটা ঘনক নিয়েছি যার বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, আর কি দৃশ্যকল্প 2 এর সমান ব্যাস বিশিষ্ট। তাহলে একটা গোলক নাও, এই গোলকের ব্যাস কি হবে? এই গোলকের ব্যাস হবে 10 সেন্টিমিটার। ওকে, এই গোলকের ব্যাস হবে 10 সেন্টিমিটার। তো মনে করো হচ্ছে এটা সেই ব্যাস। এই ব্যাস কত? এই ব্যাসটা হচ্ছে 10 সেন্টিমিটার। এই তো, এই 10 সেন্টিমিটার কেন, সরি, আমরা তো এখনই বের করলাম, সেটার সমান হবে। তাহলে কত ছিল দেখো তো ছোট্ট বাচ্চারা? 5.55 মিলিমিটার ছিল। 5.55 মিলিমিটার। তাহলে সমান ব্যাস বিশিষ্ট একটা গোলক যদি বাক্সের ভেতর রাখি, তাহলে অনধিকৃত অংশের আয়তন কত? অনধিকৃত মানে কি? যেটা অধিকারে নেই, যেটা ফাঁকা আছে। দেখো এই বাক্সটার ভেতর গোলক একটা জায়গা দখল করে আছে, আর বাকি অংশগুলো আছে ফাঁকা। এই যে এই অংশ দেখো, এই অংশ কিন্তু ফাঁকা। একটা কাজ করে একটু বড় করি। এই যে দেখো, এই গোলকের বাহিরের যে অংশগুলো আছে, বাহিরের অংশগুলো এগুলো কিন্তু ফাঁকা, তাই না? এই যে এইগুলো কিন্তু ফাঁকা, এই বাকি অংশগুলো কিন্তু ফাঁকা। এই ফাঁকা অংশের আয়তন বের করতে বলেছে। এই ফাঁকা অংশের আয়তন বের করতে বলেছে। ঠিক আছে, চল বের করে ফেলি। এই ফাঁকা অংশের আয়তন আমাদের বের করতে হবে। ঠিক আছে, এই ফাঁকা অংশের আয়তন আমরা পাবো কিভাবে? এই ফাঁকা অংশের আয়তন পাবো কিভাবে? খুবই সহজ, আমরা এই ঘনকের আয়তন থেকে গোলকের আয়তনটা বাদ দিয়ে দিব, তাহলেই তো কাজ শেষ। চলো আমরা বের করে ফেলি। এখন খুবই সহজ, এখন বাচ্চারাও পারবে এটা, এখন বাচ্চারাও পারবে। তোমরা তো বাচ্চাই। তো আমি কি বলতে পারি? এখানে ঘনকের আয়তন, ঘনকের আয়তন
এটা সমান হবে এল কিউব। ঘনকের আয়তনের সূত্র তো আমরা জানি, এল কিউব। তাহলে বসিয়ে দাও, এল এর মান কত? এল এর মান হচ্ছে 10 সেন্টিমিটার, তার উপর কিউব, এটা হবে 1000 সেন্টিমিটার কিউব। ওকে, এটাকে টান দিয়ে কান ধরে উপরে পাঠিয়ে দাও। ঠিক আছে, এখন কি করব? গোলকেরটা বের করব। তো গোলকেরটা বের করার আগে একটু খেয়াল করো, আমার ঘনকের আয়তন বের হয়েছে সেন্টিমিটার কিউবে, তাহলে গোলকেরটাও সেন্টিমিটার কিউবেই বের করতে হবে, তাছাড়া তো বিয়োগ করতে পারবে না। তো বের করো, সেন্টিমিটারে বের করো ডি এর মান। ডি ছিল 5.55 মিলিমিটার, 10 দিয়ে ভাগ করলে সেন্টিমিটার পাবো, অর্থাৎ 0.555 এত সেন্টিমিটার। ওকে, এখন আমরা সুন্দর করে বের করব গোলকের আয়তন। তাহলে গোলকের আয়তনের সূত্র কি? আমি লেখার আগে বলে ফেলো, গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব। ওকে, আমি কিন্তু ক্লাসের আগে মানে এই টপিক শুরু করার আগে সূত্রগুলো লিখে দিয়েছি, ওগুলো দেখে নিও। তাহলে বের করে ফেলো 4/3 পাই আর কি হবে? আর হবে হচ্ছে ব্যাসের অর্ধেক, অর্থাৎ 0.555/2 তার উপর কিউব। ওকে, এটাকে একটু এই পাশে নিয়ে আসো। ঠিক আছে, বের করে ফেলো। 4/3 পাই, অনেক কম আসবে, ঠিক আছে, অনেক কম। এটা আসে 0.1 বলতে পারো, 0.1, অনেক কম। মানে বেসিক্যালি 0.089 আসে, বা 0.09 বলতে পারো, এত সেন্টিমিটার কিউব, এত সেন্টিমিটার কিউব। এখন অনধিকৃত অংশ পাবো কিভাবে? আমরা হচ্ছে ওই যে ঘনকের আয়তন থেকে এই আয়তনটা বাদ দিব, অনেক অল্প, অনেক অল্প। বের করো, যে লেখো যে অতএব অনধিকৃত অংশের আয়তন, অনধিকৃত অংশের আয়তন, অনধিকৃত অংশের আয়তন কত হবে? এটা 1000 থেকে 0.09 বাদ, 1000 থেকে 0.09 বাদ, এটা হবে 999.91, মানে বেশিরভাগ অংশই ফাঁকা। ঠিক আছে, এটাই হচ্ছে অনধিকৃত অংশের আয়তন। হয়ে গেল। তাহলে ছোট্ট বাচ্চারা, তোমাদের এখান থেকে ছোট্ট একটা HW দিই, সেটা হচ্ছে আমাকে বলবা যে এই বাক্সের মধ্যে আমরা এই গোলকের সমান কতটা গোলক রাখতে পারবো। এই ঘনকের মধ্যে আমরা এরকম কতটি গোলক রাখতে পারবো, এটা তোমরা বের করবা। ঠিক আছে, সহজ, চেষ্টা করলেই পারবা। তাহলে আমাদের এই টপিক থেকে এই মাত্র কয়েকটা প্রশ্ন সলভ করলে কিন্তু হয়ে যাবে। এর বাহিরে এই টপিক থেকে একটা প্রশ্নও আসবে না। এই জন্য তুমি যদি ভালো করে এগুলো সলভ করো, তাহলে কিন্তু তোমাদের কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। বোর্ড পরীক্ষায় যখন প্রশ্ন আসবে তখন মিলিয়ে নিও, এখান থেকে এই প্রশ্ন আসবে। হয়তো জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ থাকবে, বাট সব কিছু সেম থাকবে। ঠিক আছে, কনসেপ্ট সেম, টপিক সেম, সব সেম থাকবে। তাহলে আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের এপিসোডে পরের টপিক নিয়ে, যেখান থেকে আমরা সুন্দর করে কি করতে পারবো, প্রশ্ন সলভ করতে পারবো, এবং যেটি বোর্ড পরীক্ষায় অবশ্যই আসবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম।